কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই দাদির ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। বুথ.com এর সকল শ্রোতাদের আমার শুভেচ্ছা। বুথ এফএম এবং বুথ.com এর শুরু থেকে আমি আসছি এখন পর্যন্ত। তো আমি সুমন, মালয়েশিয়া থেকে। আমার গ্রামের বাড়ি ব্রাউনবাড়িয়া। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি 2004 সালে ঘটে। আমার বয়স তখন 14 বছর। তো বলে রাখি, আমি নানার বাড়িতে ছোটবেলা লেখাপড়া করছি, নানার বাড়িতে ছিলাম। তো ঘটনাটা আমার নানু এবং আমি ফেসিং। আমার নানু একজন ধার্মিক লোক ছিলেন এবং সামাজিক যে কোনো কাজে মানুষের উপকারে সবসময় নিজে সার্ভ করতেন। যেমন আপনার থাকে না, গ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষের বিপদে আগায় আসে। যেমন বিভিন্ন কাজে মহিলাদের সমস্যা, বাচ্চা কাচ্চার সমস্যা হইলে, কেউ ভয় পাইলে, বা কেউ পানিতে পড়লে, বা কেউ পেট ব্যথা, এইরকম বিভিন্ন রোগের চিকিৎসা করতেন নানু ন্যাচারালি, গাছের লতা পাতা দিয়া। কিছু কিছু আবার ইসলামিক নীতিমালায় করতেন আর কি। তো আরেকটা কাজ করতেন নানু, সেটা হলো আপনার ডেলিভারি কাজটা নানু করতেন। এটা কোনো পেশা না, মূলত আপনার মানুষের উপকারের জন্য। তো আমার একজন মামা, আমি, নানা, নানি, মামানি, মোট 5 জনের ফ্যামিলি। তো ঘটনাতে আমি চলে যাই। তো আমি তখন অনেক ছোট, নানুর সাথে সব সময় থাকতাম। 14 বছর বয়স, আর কত বড়। তো একদিন হুট করে রাত্রে 1টা বাজে আপনার 2 জন মহিলা নানুকে গড়ে ডাকতে আসছে হারিকেন হাতে নিয়ে। তো নানু ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে প্রতিবেশী পাশে বলতে কি মোটামুটি একটু দূরের 2 জন মহিলা আসছে নানুকে নিয়ে যেতে। তো নানু একটা সিস্টেম ছিল কি, রাত্রেবেলা কোনো জায়গায় গেলে আমার সাথে নিয়ে যেত। তো আমার ঘুম থেকে তুলে, তো আমি ঘুম চোখে নানুর সাথে বুঝতেও পারতেছি না যে নানু কই নিয়ে যেতেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি নানুর সাথে যাই। তো অনেক রাত্রে হারিকেন নিয়ে যাই পাশের বাড়িতে, ডেলিভারি একটা প্রবলেম। তো নানু ডেলিভারি করায়। তো রাত্রে ওই রাতেই নানু ওইখানে থাকে। তো বাড়িতে আর বলা হয় না যে আমি ওই জায়গায় থাকবো। তো সকালবেলা আমি নানু ফ্রেশ হয়ে নাস্তা করে ওই বাড়ি থেকে আবার ব্যাক করি নানার বাড়িতে। তো ব্যাক করার পরে আমার মামা খুব রাগে। মামার অনেক আগে থেকেই বাধা যে এইসব কাজ না করার জন্য, কারণ নানু বয়স্ক মানুষ, আর এগুলা অনেক রিস্কি। রাত বিরাতে কোনো টাইম টেবিল নাই। তো এই কারণে আমার মামা খুব নানুর সাথে রাগারাগি করে, প্রচন্ড রাগারাগি করে। আমার মামা একটু অ্যাংরি টাইপের লোক। তো রাগারাগি করে, মূলত রাগারাগি করার মধ্যে ওই রাগের পরিমাণ এতই হয়ে যায় যে আমার উপরে ওই রাগটা ছাড়ে আর কি। আপনার আমাকে মারে, চর থাপড়া মারে, তুই গেলি কে, তুই না গেলে তো যাইতো না। তো যাই হোক, ওই দিন নানু রাগ করে নানু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে ছেলে এত করছে, নানুরে গালাগালি করছে। তো ওই দিন নানু কি করে, হুট করে ঘর থেকে বাইর হয়ে যায়। নানু প্রচন্ড রাগী মানুষ ছিল। তো বাইর হয়ে যায়, কাউকে বলে নাই দুপুরবেলা। তো মামা প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন। তো সকালবেলা চলে গেছে। তো বিকাল 5টার পরে আসছে মামা এসে বলতেছে যে তোর নানু কই। নানু দুপুরে কই জানে গেছে, আমি তো যাই না। তো মামা খুব রাগারাগি করে আমার বলে খুঁজতে, সবাই মিলা খুঁজে, কিন্তু রিলেটিভ যাদের বাড়িতে নানু যাইতো ওদের বাড়িতে নাই।
আমিও খুঁজছি, দুপুর বেলায় খুঁজছি, কিন্তু নানুকে পাই নাই। তো অ্যাকচুয়ালি মন আমারও খারাপ, প্রচন্ড খারাপ, কারণ নানুর ছাড়া এক মুহূর্ত আমার ভাল লাগতো না। তো যাই হোক, রাত হয়ে গেল, আপনার সবারই মন খারাপ যে নানু কই গেল কই গেল কই গেল। তখন মোবাইল ফোনটা ছিল কিছু মানুষের হাতে, কিন্তু আমার আমার সামর্থ্য হয় না এরকম মোবাইল ফোন কিনা। মোবাইল ফোনটা রেগুলার হয়েছে 2006 আর ঘটনাটা করছে 2004। তো রাতটা খুবই কষ্টে কাটতেছে, সবাই খাওয়া দাওয়া মোটামুটি একটা কি বেতিকৃষ্ণ অবস্থা। কেউ মামারে ডাকতে গেলে মামা বলতেছে আমি খাবো না, নানারা বলতেছে আমি খাবো না। তো এরকম একটা পরিস্থিতি আর কি রাসেল ভাই। তো যাই হোক, আমি রাত্রে আমি একটা নানুর একটা স্পেসিফিক জায়গা ছিল, ওই জায়গাটা শুধু আমি জানতাম আর কেউ জানতো না, কারণ এই জায়গার মধ্যে নানু অনেক সময় জায়গা বসে থাকতো। তো আমি চিন্তা করলাম যে রাত্রে আমি ওই জায়গাটায় যাও, দেখবো যে নানু আছে কিনা। তো আমি জায়গাটার বিবরণ দিই আপনারে। জায়গাটা এমন একটা জায়গা, আমার নানুর বাড়ি থেকে আপনার একটু দূরে বলতে কি মাঝখানে 2টা ক্ষেত আছে, তার উপরে একটা উঁচা ক্ষেতে ক্ষেতটার উপরে আপনার 2টা তাল গাছ, একটা বড়ই গাছ। তো বেশিরভাগ সময় নানুর মন খারাপ থাকলে বা নানু ওই জায়গায় মাছও ধরতো, পাশে একটা খাল আছে, মাছ ধরতো অনেক সময়, বা ওই জায়গাটা নানুর একটা মানে কমন জায়গা ছিল। আর দিনের বেলা তো ওই জায়গায় সার্চ করছি, মানে ওই জায়গায় পাইনি। তো চিন্তা করলাম যে রাত্রেবেলা হয়তো নানু কোনো এক জায়গা থেকে আইসা ওই জায়গায় বসে থাকবো, বা আমি নানু ওই জায়গায় নিয়ে আসবো। তো কি হইলো, আমি তখন রাত 9টা কি 9:30 বা 10টা বাজে এইরকম টাইমে আমি লুকায় গেছি মোটামুটি। মামা আরেক রুমে মামি নিয়ে শুয়ে গেছে, আর নানা একলা করে বসে রয়েছে। নানা খুব চিন্তিত, কই গেল। নানা অনেকক্ষণ বিশ্রাইছে, তারপরে পায় নাই। তো আমি পিছনের দরজা দিয়ে বের হইয়া, আমার হাতে কোনো কিছু নাই, লাইট কোনো কিছু নাই, কারণ আমি বের হইলে আমার মামা আমার খুব শাসন করতো। তো এত রাত্রে বাইরে হইলে অবশ্যই আমার যাইতে দিবে না কোনো জায়গায়। তো আমি চিন্তা করলাম আমি নিজে যাবো। তো আমি আস্তে আস্তে হাঁটতে ওই ক্ষেত পার হইয়া, ক্ষেতে মোটামুটি একটু তখন পানি ছিল, আর খালেও মোটামুটি পানি ছিল। এই হালকা পাতলা পানি বলতে কি মানে জোয়ারের পানিগুলো আর কি, আপনার হাঁটু সমান পানিও। তো আবার ওই খেতে যাইতে ওই দিক দিয়ে মানে আমার নানুর বাড়ি আরেক পাশ দিয়ে খেতের রাস্তা আছে, ওই জায়গায় যাইতে। তো আমি কি চিন্তা করলাম অ্যাঙ্গেলে চলে গেল। তো যায় আমি উপরে উঠবো, তো এমন সময় আমি মানে খেতের ডাউনে আছি আর কি, মানে উপরের দিকে উঠি নাই। এমন সময় আমি শুনতেছি আমার নানু কণ্ঠ কাউরে বলতেছে যে তোরার জন্য আমার কষ্ট লাগে, তোরা আমার কাছে আসবি না, ঠিক আছে, আমি যা ভালো আছি। আর ওই ডারে 2টা থাবড়া দে, এটা বড় বিয়াদব। তো আমি চিন্তা করলাম নানুর কণ্ঠ, কার সাথে নানু কথা বলতেছে। উপরের দিকে তাকাইলাম, তো রাত্রিবেলাতে চাঁদনি রাত, কিন্তু সবকিছু ক্লিয়ারলি দেখা যায় না, কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার নানু, কারণ আমার নানু একটা লাল চাদর পরতো সবসময়, গায়ে দেওয়া রাখতো। ওই চাদরটা দিকে আমি বুঝতে পারলাম যে নানু সামনের দিকে মুখ দেওয়া আছে, কিন্তু আমি পিছনের দিকে, অনেকটাই পিছনে ডাউনে আছি খেতে। তো আমি ওইখান থেকে, কারণ নানুর সাথে আমার এতই সম্পর্ক যে ছিল যে মানে আমি নানুর কোনো কাজে বা কোনো কিছুতে অনুমতি বা একটা আছে না যে আমি ভয় পাইলাম নানুর, এরকম ছিল না। কারণ নানু মোটামুটি তখন ছোটকালের একটা আমার বন্ধু ছিল। তা আমি ডাক দিলাম, নানু তুমি এখানে কি করো? তো নানু পিছন থেকে আমার শব্দটা শুনতে পাইছে, ডাকটা শুনতে পাইছে। তো ডাক্তার শুনতে পায় আমার দৌড় দিয়া মানে মানে আপনার 20 হাত দূরত্ব,
নানু এত স্পিডে আমার কাছে আইলো, আয়সে আমার জড়ায় ধইরা সেরা চাদরের ভিতরে মানে কইলো কথা কবি না, চুপ চুপ চুপ। তো নানু আবার ওই জায়গায় নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি যা দেখলাম যে মানে 4 দিন রাতে আমার এখনো বলতে গা শিরশির করতেছে। 4টা বিড়াল এবং বিড়ালগুলা খুব কালো, শুধু চোখগুলা লাইটিং করা, মানে একটা লাইট মারতেছে আর কি, বিড়ালের চোখ রাত্রেবেলা যেরকম হয় আর কি। তো একটা স্পেসিফিক রাউন্ডে এরা মানে সেনাবাহিনী যেরকম আপনার দাঁড়া করে রাখে না অ্যাসেম্বলির সময়, এরকম একটা লাইনের মধ্যে 4টা বিড়াল দাঁড়ায় আছে এবং কি সামনে অনেকগুলা খাবার। তো নানু আমার এমন ভাবে জড়ায় ধইরা বসছে যে আমি মোটামুটি নানু কুলে বলতে গেলে একটা ঠ্যাঙের উপরে আমি বসে আছি। তো হালকা একটু শীত আছে, শীত ভাব, চাঁদনি রাত্রেবেলা। তো আমার নানু বলতেছে তুই কোনো কথা বলবি না, কানে কানে বলছে আর কি, আর ভয় পাইবি না। তো আমি দেখলাম মুহূর্তের মধ্যে 4টা বিড়াল নাই, মানে কি একটু চোখটা ঘুরাইতে দেখি বিড়াল গুলা আর নাই। মানে আমি একটু আবার তাকাইলাম যে এদিক দিয়ে যাইতেছে না, কোন দিক দিয়ে গেল এইগুলা। ছোট বয়স, বিড়ালের প্রতি খুব ইন্টারেস্টিং। তো নানু কইলো খাবি? আমি কই কি? কই যে দেখ খাবার, কত খাবার। না আমি খাইছি, তুমি খাও, তুমি বাড়িতে চলো। আর বিড়ালি কই? আমি বিড়ালি ডাকবো, বিড়ালি আমি দেখাম। কালা বিড়াল আমি জীবনও দেখছি না, এমন কালা বিড়াল। তো নানু কইলো এটি বিড়াল না, তুই এক কাজ কর, চল আমরা জায়গা। তো আমার কাছে এতই মানে আপনার একটা ইন্টারেস্টিং কাজ করতেছে, আমি বিড়াল গুলা দেখবই। আমার কাছে মনে হইলো কি, আমি ছোটবেলায় জিন ভূতের গল্প টল্প শুনতাম, তো আমি চিন্তা করলাম যে নানু মনে এরকম কোনো কাজ করে, বা নানু মনে জিনে মিনে ধরছে বা এরকম। আমায় কয় নানু আমি দেখবো বিড়াল গুলো আমার একটু দেখাও। ঠিক আছে ডাক দো, তুমি তো এতক্ষণ ছিল তোমার সাথে, তুমি এডিলেও কথা কইতেছো, বিড়ালের লোক কথা কইছো। কয় না না তুই চল চল। তো নানু খুব রাগ করলো, চিন্তা করলো আবার যে, তো আমি বেশিরভাগ সময় মন খারাপ করে ফেলাইলে হুট করে নানু আমার কাজ, আমি কোনো একটা জিনিস ডিমান্ড করলে নানু ওইটা প্রথম না করে তারপর আস্তে আস্তে মানে গইলা তারপরে আমার কয় যে না কর। তো আমি মনটা খারাপ করে ফেললাম। তো নানু কইলো আচ্ছা ঠিক আছে, তোরে বিড়াল দেখাবো না, তোরে কুকুর দেখাবো। আমি কুকুর দেখাইবা? আচ্ছা ঠিক আছে, বিড়াল দেখতাম না, কুত্তা দেয়া। তো নানু কইলো চুপ থাক, আমি এটারে ডাকি। তো নানু কি কি নাম ধরে 4টা নাম ধরে ডাক দিল, আমার এত এখনো মনে নাই নামগুলা। 4টা নাম ধরে ডাক দিল, আমি দেখলাম যে হুট করে আমার চোখের দিকে নানু হাতটা বুলে আসে, সামনে ছাড়ে দিল, দেখলাম আমি কুকুর 4টা। ও আল্লাহ! তো আমি তখন একটু ভয় পেলাম, কারণ কুকুরগুলা চোখ একদম লাল। আরে আজব তো। তা আমি তখন নানুরে কোনো কিছু বলতেছি না, আমি নানু চলো বাড়ি চলো, কারণ আমি কি কমো, আমি যে মানে যেগুলো দেখতেছি, একবার দেখলাম বিড়াল আইলো, বিড়াল চলে গেল, আবার কুকুর নানু ডাক দিয়া রইলো। তো এরপরে আমি নানু খুব ফোর্স করা শুরু করলাম, চলো চলো নানু আমি যাবো। নানু কইতেছে আমি কিছু খাইয়া দেই, খাইয়া সেরে আমি যাবো তোর সাথে। তো পরে আমি নানু চলে আসি, চলে ঘরে আসি পরে আমার ভিতরে একটা কৌতূহল রয়ে গেল যে নানু এগুলা কিভাবে করলো, কোনো জাদু জানে না তো? আমার সন্দেহ হইলো মোটামুটি। তো আমি নানু হলে রাতে ঘরে ঢুকলাম, ঢুকে সেটা শুয়ে পড়লাম, না দেখলাম আইসা যে না সবাই ঘুমের মধ্যে দরজা খোলা। আমরা ঢুকলাম, ঢুকে সেটা শুইলাম। তো আমি শুয়ে নানুর বলতেছি, আসলে নানু তুমি আমার করতো যে এই ঘটনাটা আসলে কি, তুমি একবার ডাক দিলা বিলাই আইলো, বিড়ালের সাথে কথা বললা, আবার কুকুর আইলো, কুকুর তুমি নিয়ে আইলা ডাক দিয়া, মানে এটা কি? পরে আমার কাছে কয় না
বলতেই রাজি না। আমার মানে যে কোনো একটা এক্সকিউজ দিয়ে আমার মানে মাইন্ডটা চেঞ্জ করতে চাইতেছে। তো এই গেল একদিন, আমার কাছে কৌতূহলটা রয়ে গেল। তো রাসেল ভাই আপনার কিছুদিন পর, 15-16 দিন পর আপনার আমার গ্রামের একটা বাৎসরিক একটা ওয়াজ মাহফিল আছে, অনেকটা মোটামুটি দূর, 1 কিলোমিটার দূর। তো আমরা ছোটবেলা সবাই ওয়াজ মাহফিলের প্রতি একটা ঝোঁক থাকে। তো বাৎসরিক ওয়াজ মাহফিল, তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসলো, আয়সা বললো যে চল মাহফিলে যাবো। ওকে ডান, চল মাহফিলে যাবো। তো আমরা মূলত 4 জন হইলাম। তো 4 জন হইয়া রওনা দিলাম মাহফিলে। তো মাহফিলে গেছি, ওয়াজ শুনলাম। তারপরে রাত্রে অনেক রাত হয়ে গেল, আমি বাড়ি থেকে বলেই গেছি অনেক রাত হয়ে গেল। তো আমি কি করলাম, আমি বললাম যে আমি চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না, আমার একটু ঘুমাই যাচ্ছে মাহফিলের মধ্যে। তো এরা 3 জন মধ্যে 2 জন গেছে, এক একজন পোলাপান মানুষ ঘুরতেছে, আমরা সবাই যার যার মধ্যে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি চলে যাবো ছোটবেলা। তো আমি এরা বললাম আমি চলে যাবো, তোরা থাক। তো আমি মাহফিলের থেকে বের হয়ে যে রাস্তাটায় দাঁড়াইছি, ওই রাস্তা দিয়ে ওয়েট করতেছি যে আমাদের বাড়ির কাউরে পাওয়া যায় কিনা। যদি রোয়ানা দেয় এদিক দিয়ে, তাহলে আমি ওর পিছু পিছু ওর সাথে কথা বলতে বলতে চলে যাবো রাত্রে 12টা বাজে। তো আমি একটা লোককে পাইলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি বাড়ি যাবেন? কহ বাড়িতে যাবো। তো আচ্ছা, আপনার পিছু পিছু আমি যাবো, আমার একটু বাড়িতে পৌঁছায় দিয়ে। কই দেখ, তোরা আমার বাড়ি থেকে তো তোরা বাড়ি অনেক দূর, তো আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো, আমি তোর বাড়িতে যাইতে পারবো না। তো আমি বললাম যে দেখেন আমি তো ভয় পাই, তো আপনি একটু নিয়ে দিলে ভালো হতো। হাঁটতে হাঁটতে ওই লোকের বাড়ির কাছাকাছি চলে যাওয়ার পরে ওই লোকের বাড়িতে হুট করে ঢুকে গেল। ঢুকে কইতেছে তুই জাগা, আমি আর যাবো না, আমার ভাল লাগতেছে না। তো ঘটনা হলো এই জায়গা থেকে, ওনার বাড়ি থেকে আমার নানার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। আমি পড়ে গেলাম ওই বিপদে, এখন কি করবো? তো আমি 1 পা আগাই আর 1 পা পিছনে যাই, ছোট মানুষ, আবার ওয়েট করি যদি কেউ আহে। এরকম করতে করতে 10-15 মিনিট আমার চলে গেল। তো আমি কিছু দোয়া টোয়া পড়ে আপনার হাঁটা শুরু করলাম, যে ভয় তো আসি মনের ভিতরে, যদি ভয় কোনো কিছু দেখি ভাগ দিয়া বইরা শুয়ে পড়াম, এরকম একটা চিন্তা, কি করবো আর। তো আমি এই একটু হাইটা সামনে একটা পুকুর পরে, পুকুরের সাইড দিয়ে আমি যাবো, তারপরে একটা আপনার বাঁশ ঝাড় পরে, তারপরে একটা তেঁতুল গাছ পরে, তারপরে হইলো আমার মামার বাড়ি। তো কি করলাম, আমি ওই পুকুরের পাড় দিয়ে যাইতেছি, আমার প্রচন্ড ভয়, আমি কি করবো, পিছনে যাবো না সামনে যাবো? আমি ছোট মানুষ, এই রাত্রেবেলা অন্ধকার রাস্তার মধ্যে কিভাবে সম্ভব, আমার মাথায় টিকতেছে না। ওই লোকটা আমার ফালাই দিয়া চলে গেল, আমার আগায় দিয়া গেল না। তো আমি যখনই আপনার পুকুরটা পার হয়েছি পরেই আমি একদিন পিছন দিকে তাকাই একবার, সামনের দিকে তাকাই একবার। তো হুট করে পিছন থেকে মানে আমার কাঁধের মধ্যে কেউ হাত রাখলো। ঝিঝি পোকার দাগ, চতুর্দিকে আপনার একটা ভয়ঙ্কর পরিবেশ। ওই মুহূর্তে যদি কাঁধের মধ্যে কেউ হাত রাখে, মানে আমি এখন কি কমো আপনারে, যে আমার এখনো ভয় লাগতেছে বিষয়টা, আমার এগুলো তারা মনে আসলে। তো হাত রাখার পরে আমি মানে পিছনের দিকে যাওয়ার আগে আমি মনে করছি যে ভূত পেতনি হইবই, কারণ জিন ভূত এটি মনে করেন যে ছোটবেলা থেকে ঘটনা থেকে আমার কাছে ভয়ঙ্কর জিনিস এটা। আর এমন একটা মুহূর্তে কেউ আমার গাড়ে হাত রাখলে তো আমি আর ফিরা না তাকায় আমি মানে এমন একটা টপ করে শুয়ে বললাম। মানে আমার ভিতরে ভয় তো আছে, কিন্তু আমি চিন্তা করলাম যে যদি শুয়ে পড়ি ঠিক আছে, তাইলে আমি শুয়ে থাকা অনুভব করাম যে আমার সাথে কি হইতাছে। তো শুয়ে পড়ার সাথে সাথেই মানে কেউ আমার বলতেছে যে
এই উঠ 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 উঠ, চল তোরে আগায় দিয়ে আমি আইছি অনেক কষ্ট করে বাড়ির থেকে, ঠিক আছে তুই চল আমার সাথে, তো তোরে আমি আগায় দিয়ে আসবো। আমি এই কথা শুনি না যে আমার কণ্ঠটা পরিচিত মনে হইলো। তো পরিচিত মনে হইলো বলতে কণ্ঠটা এমন একটা লোকের, আমার নানুর এক বান্ধবী। তো আমি ওনার সাথে আমার একটা ভালো কন্ডিশন, নাতি নাতি বলে ডাকতো, পাশের বাড়িরই কাছাকাছি। তো ওই নানুরে আমি বললাম, নানু তুমি? আমি উঠে গেছি ডাইরেক্ট, কহ আয় চল তোরে লয়া যায়, আমিও তোরে নিতে আইছি। আচ্ছা, তো আমি নানুর পাইলাম, পায়ে হাত ধরলাম, সবকিছু ওকে আছে। আমি ওনার সাথে হাঁটতে হাঁটতে গেলাম। আমার বললো তুই সামনে থাক, আমি পিছনে আছি, তোর তুই চিন্তা করিস না। তো আমি আস্তে আস্তে হাঁটতে 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 বাড়ির সামনে যাইতে আর মাত্র 20 কদম লাগবো, এমন একটা সময় আমার থিঙ্কিং হইলো যে আমি যেই নানুরে নিয়ে আপনার যাইতেছি বাড়িতে, এই নানু গত মাসের 17 তারিখ মারা গেছে। আমি ওনার কবরে মানে জানাজা টানাজা সবকিছু করলাম, খাবার দাবার করাইলাম, মানুষের জেফত হইলো, উরুস হইলো, সবকিছুই কমপ্লিটেড। কিন্তু এটা কিভাবে সম্ভব? তো আমি যখন আমার নানার বাড়ির পাশে সামনাসামনি আইসি 20 কদম দূরে, তেমন একটি কারেন্টে একটা বাতি মামার বাড়ির কোনায় ছিল। তো আমি এক দৌড় দিয়া বাড়ির কাছে আইসা তখন পিছনের দিকে তাকাইলাম। এর আগে তাকাই নাই, কারণ আমি আর পিছনে তাকাইতে পারবো না, কারণ আমার কাছে এটা সম্ভব না। কি আমি এটা অনুভব করলাম পিছন থেকে, আমি ওই বাড়ির কোনাতে থাইকা তখন পিছনের দিকে তাকায় দেখি আসলেই তো কেউ নাই। আমি অ্যাকসেপ্ট করছি জিনিসটা, কারণ এটা স্বাভাবিক। কিন্তু আমার ভয়টা কাইটা গেছে, কারণ আমি এখন বাড়িতে এই কোনাতে আসার পরে দেখি নানু আমার পিছন দিয়ে ডাক দিছে, তুই একলা একলা আইলি গিয়ে লেগে এই করলি গিয়ে লেগে এই করলি গিয়ে তোর লেগে আমি ওই তোর মাসের বাড়ি সে নানুরে বাড়াইছি তোরে আনার লাগিয়া। আমিও নানুর কথায় অবাক হয়ে গেলাম, নানু তুমি কও কি? এটা কিভাবে সম্ভব? নানু তো মারা গেছে কিছুদিন আগে। আহ তুই ভয় পাইছ? না, আমি কি ভয় পাইছি না, মানে ভয় তো প্রচন্ড ভয় পাইছি। পরে আমার পরের দিনে আপনার এই কিছু গাছের তাবিজ টুবিজ আমার শরীরে লাগাই দিয়া কইলো যে ভয় পাইস না, এই রাত্রে ঘটনায় তুই একলা ছিলি, তো আমি তোর হেল্প করার লেগে তোর নানুর বাড়াইছি। আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে এইসব কাজগুলা অহরহর ছোটখাটো কাজগুলা চলতোই। তো আমার এই বিস্ময় কোনো সময় নানু কাটায় নাই। নানু 2008 সালে মারা যায়। তো আমি এগুলা কারো কাছে শেয়ারও করি নাই, কারণ শেয়ার করাটা নানু আমার অনেক আগে থেকে মানা করে দিচ্ছে। তো আজকে অনেকদিন পরে মনে হইলো যে আমি ভূতে ফ্যামিলিটা শেয়ার করা দরকার। তো আমার এই ঘটনাটা যদি প্রচার হয়, আমি আরো ঘটনা আছে, অহরহর ঘটনা আমার নানুর সাথে, কারণ আমার নানুর মৃত্যুর শেষ পর্যন্ত আমি নানুর সাথে ছিলাম। অনেকগুলো ঘটনা আছে। আজকের ঘটনাটা অনেকটা লং হয়ে গেছে, পরবর্তীতে আমার ঘটনাটা প্রচার হলে আমি ইনশাল্লাহ আরো অনেকগুলো ঘটনা আপনাকে পাঠাবো। রাসেল ভাই দোয়া করবেন। আর ভূত.com লং লিভ। আশা করি ভূত.com অনেক দিন আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। কে তুমি? Voot.com. The fear returns with Russell.
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।